আজ জানিয়ে দেব আজকের 25টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। অগাস্টে বড় খবর, অন্নপূর্ণা যোজনায় কিভাবে কাদের কপাল খুলতে চলেছে। অনলাইন ডেলিভারি নিরাপত্তা নিয়ে বিতর্ক, জেপ্টো পার্টনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তরুণীর। মুখ্যমন্ত্রী টোল ফ্রি নম্বরে ফোন করতে গেলাফতে, জমি ফিরে পাওয়ার আশায় প্রবীণ ভাগ চাষীরা। পাকিস্তান, বাংলাদেশ সহ 13 দেশকে সঙ্গে নিয়ে নতুন সামরিক জোট গড়ল সৌদি আরব। কেন হঠাৎ এমন উদ্যোগ? টাকার পাহাড় উদ্ধারের পর উধাও পাথর সম্রাট টুলু, বিপাকে পড়ে এবার দূরত্ব বাড়াচ্ছেন অনুব্রত। 242টি গাড়ি, অ্যাকাউন্টে 93 কোটি, মমতার সমর্থন ছাড়া হতে পারে না, টুলুর বিরুদ্ধে কড়া অ্যাকশন শুভেন্দুর। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খবর, আন্ডার এনকোয়ারি লিস্টে আপনার নাম, এই কাজেই কেল্লাফতে। শাহের ইস্তফা দাবির পাশাপাশি মোদীকেও নিশানা ককরোচের, রাজ্যসভায় প্রশ্ন ফাঁস, প্রতিরোধী বিলে আপত্তি, বিতর্কে প্রিয়াঙ্কা। ভাইয়ের মুখ দেখার আগেই মর্মান্তিক পরিণতি, 10 বছরের বোনকে ধর্ষণ ও খুন করল ডায়াল 112 পুলিশ কনস্টেবল। 19 বছর পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, বাংলা থেকে বিতাড়িত হন বামফ্রন্ট আমলে, প্রত্যাবর্তন বিজেপি জমানায়। অসমে ভয়াবহ বন্যার মাঝে মানবতার নজির, গলা জলে নেমে বাছুরকে বাঁচালেন যুবক, হৃদয়স্পর্শী ভিডিও ভাইরাল। মমতাকে দেখে ভোট দিয়েছি, বিধায়ক ঋতব্রত শিবিরে যেতেই ভোট ফেরত চাইলেন তৃণমূল কর্মী। করকর করে একটা শব্দ কানে এসেছিল, কিছু করার আগেই হঠাৎ ভেঙে পড়ল বহুতল, মর্মান্তিক পরিণতি 9 জনের। মহানদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি, অসমে বন্যার ভয়াবহ ধ্বংসলীলা, 6 মাসের ইএমআই স্থগিতের ঘোষণা। আগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা না আসলে কি করবেন, ফের আবেদন করা যাবে। গতির নেশায় ট্রাকের সঙ্গে 4 চাকার ধাক্কা, ধোঁয়ায় ঢাকলো চারপাশ, চূর্ণ বিচূর্ণ 2 গাড়ি, ভাইরাল ভিডিও। বাম আমলে ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল জামানায় সেফ হোম, জঙ্গি গ্রেপ্তার হতে তৃণমূলকে আক্রমণ শ্রমিকের। স্পেসিফিক্যালি লিখে জানান তাদের দিয়ে দেওয়া হবে। আগস্ট শুরুর আগেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের। যন্তর মন্তরে বিক্ষোভে অদ্ভুত আচরণ, ভিডিও ভাইরাল হতেই তরুণীকে ঘরছাড়া করলেন বাড়ির মালিক। মুম্বাইয়ের কাছে ভেঙে পড়ল 4 তলা বাড়ি, অন্তত 9 জনের মৃত্যু, ভেতরে অনেকের চাপা পড়ার আশঙ্কা, চলছে উদ্ধার কাজ। মাঝরাতে হাহাকার, মুম্বাইয়ে হঠাৎ চরম বিপর্যয়, জরাজীর্ণ আবাসনে নিভে গেল 8টি প্রাণ, ধ্বংসস্তূপে জীবনের লড়াই। নেপালে শিব ভক্তদের কাওয়ার যাত্রাকে কেন্দ্র করে ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষ, মৃত 1, ভারত সংলগ্ন 3 জেলায় কারফিউ জারি। 18 বছর বাদে বাড়ি ফিরলেন মৃত দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই। আরজিকর কাণ্ডের তদন্তভার থেকে সরানো হলো সীমা পাহুজাকে, বদলে কাকে দেওয়া হলো দায়িত্ব। অফিস টাইমে হাওড়া বর্ধমান মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তি যাত্রীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। অন্নপূর্ণা যোজনায় আগস্টে বড় খবর পেতে পারেন অনেকে, কারা পাবেন সেই খবর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। যোগ্য মহিলারা 30 আগস্টের মধ্যে এই প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবেন, অর্থাৎ আগস্টে অন্নপূর্ণা যোজনায় এই পরিবর্তন দেখা দিতে পারে। জুন মাসে প্রথম দফায় কিছু জন অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছিলেন, এরপর জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে যারা এখনো টাকা পাননি অথচ যোগ্য, তারাও টাকা পেয়ে যাবেন বলে দিন কয়েক আগেই উত্তরবঙ্গ থেকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগস্টে অনেক যোগ্য আবেদনকারীরা টাকা পাবেন, নথি যাচাইয়ের পর যারা যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তারা সকলেই এই টাকা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায় অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আন্ডার ভেরিফিকেশনে। 30 আগস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন, যারা পাওয়ার যোগ্য তারা পেয়ে যাবেন। প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা অনেক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। এবার আগস্ট মাসের তৃতীয় কিস্তির টাকা স্ট্যাটাস চেক করতে কোনো সমস্যায় পড়লে সরকার নির্ধারিত হেল্পলাইন নাম্বার বা সংশ্লিষ্ট পোর্টালের সহায়তা নেওয়া যেতে পারে। সাম্প্রতিক সময়ে এই সংক্রান্ত অনুসন্ধান বেড়ে যাওয়ায় প্রশাসন ও আবেদনকারীদের অনলাইন স্ট্যাটাস যাচাই
যাচাই করার পরামর্শ দিচ্ছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এসে চালু করেছে অন্নপূর্ণা ভান্ডার। 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাসে মাসে 3000 টাকা করে দিচ্ছে বিজেপি। এর আগে গত 14 জুলাই মুখ্যমন্ত্রী বলেছিলেন কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30 আগস্ট অবধি চলবে। তিনি আরো বলেছিলেন প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন। বাকি যদি প্রয়োজন হয় আরো 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের আমলে লক্ষ্মীর ভান্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের টাকা বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। অনলাইন ডেলিভারি পরিষেবা ঘিরে গ্রাহক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জেপ্টোর এক ডেলিভারি পার্টনারের বিরুদ্ধে এক তরুণী হেনস্থা এবং অস্বস্তিকর আচরণের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়তে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। একই সাথে অনলাইন ডেলিভারি পরিষেবার নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন উঠছে। তরুণীর অভিযোগ, অর্ডারটি তাকে দেওয়ার পর ডেলিভারি পার্টনার প্রথমে জল চান। তিনি একটি বোতলে জল দিয়ে সেটি নিয়ে চলে যেতে বলেন, কিন্তু কিছু সময় পর ওই ব্যক্তি আবার ফিরে এসে আরো জল চান। এরপর বাড়ির ভেতরে কয়েক মিনিট বসতে দেওয়ার অনুরোধ করেন। তরুণীর দাবি, তিনি একাধিকবার জানিয়ে দেন যে ঘরের ভেতরে বসতে দেওয়া সম্ভব নয়, চাইলে বাইরে অপেক্ষা করতে পারেন। অভিযোগ, এতেও পরিস্থিতি পরিবর্তন হয়নি, বরং তিনি গেট বন্ধ করে দিলে বারবার কলিং বেল বাজানো হয় এবং বাইরে থেকে দরজায় জোরে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করছেন ওই তরুণী। ঘটনার পর জেপ্টোর কাছে তদন্তের আবেদন জানান অভিযোগকারী। তার অভিযোগ, অ্যাপের মাধ্যমে বিষয়টি জানানো হলেও কেবল রোবোটিক একটা মেসেজের মাধ্যমে তদন্তের আশ্বাস দেওয়া একটি বার্তা পাওয়া যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই ডেলিভারি কর্মীদের পরিচয় যাচাই, অপরাধমূলক রেকর্ড পরীক্ষা এবং নিয়োগের আগে আরো কঠোর স্ক্রিনিং এর দাবি তুলেছেন। অনেকেই ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ডেলিভারি কর্মীদের বাড়ির ভেতরে প্রবেশের অনুমতি না দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিতর্কের জেরে জেপ্টো প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এমন অভিজ্ঞতা কোনো গ্রাহকেরই হওয়া উচিত নয়। বিষয়টি দ্রুত তদন্তের জন্য অভিযোগকারী তরুণীর কাছ থেকে অর্ডারের বিবরণ এবং যোগাযোগের তথ্য দেওয়া হয়েছে চাওয়া। সংস্থার দাবি, সমস্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত প্রধান ও স্থানীয় প্রমোটারের ভয়ে এতদিন তটস্থ ছিলেন গ্রামবাসী, কিন্তু অবশেষে ভয় কাটিয়ে ন্যায় বিচারের আশায় সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরের টোল ফ্রি নম্বরে অভিযোগ জানালেন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের 12টি ভাগ চাষী পরিবার। বিষ্ণুপুর থানার অন্তর্গত পীরখালী গ্রামের ওই চাষীদের বিস্ফোরক অভিযোগ, সরকারিভাবে পাওয়া তাদের পাট্টার জমি জোর করে দখল করে বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগের তীর স্থানীয় জুপলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব মণ্ডল এবং তার কয়েকজন ঘনিষ্ঠ অনুগামী এবং এলাকার দুই প্রভাবশালী প্রমোটার দীনেশ নস্কর এবং মোহিত নস্করের বিরুদ্ধে। কি ঘটেছিল? অভিযোগকারীদের দাবি, 1995 সালে রাজ্য সরকারের তরফ থেকে নিয়ম মেনে তাদের এই পাট্টার জমি দেওয়া হয়েছিল। 2002 সালে জমি সংক্রান্ত আইনি শুনানির পরও তারা নির্বিঘ্নেই সেখানে চাষাবাদ চালিয়ে আসছিলেন, কিন্তু হঠাৎই তারা জানতে পারেন তাদের অজান্তেও সম্পূর্ণ বেআইনিভাবে এই জমি বিক্রি করে দেওয়া হয়েছে। জমি দখলের প্রতিবাদ করতেই শুরু হয় অমানবিক অত্যাচার। প্রধান ও প্রমোটারদের অনুগামীরা বাড়িতে গিয়ে একের পর এক হুমকি দিতে থাকে। এক ভাগ চাষীর দাবি, 2012 সালের পর থেকে হুমকির মাত্রা চরম রূপ নেয়। আতঙ্কে একসময় তারা জমি ছাড়তে বাধ্য হন। স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানানোর মতো সাহসও এতদিন তাদের ছিল না। মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করেই মিলল সাহস। সুদীর্ঘ সময় ধরে চলা এই অন্যায়ের পর সম্প্রতি নবান্নের নজরে বিষয়টি আনেন আক্রান্ত চাষীরা। মুখ্যমন্ত্রী দপ্তরে সরাসরি সাহায্য চাওয়ার পর নতুন করে আশার আলো দেখছেন পীরখালীর এই প্রান্তিক চাষী পরিবারগুলো। সঞ্জীব জমাদার নামে এক ক্ষতিগ্রস্ত ভাগ চাষীর কথায়, বছরের পর বছর কষ্ট করে জমিতে চাষ করেছি, একদিন শুনলাম জমিটা বিক্রি হয়ে গেছে। প্রতিবাদ করতে তেরে এলো গুন্ডা বাহিনী। ললান মণ্ডল এবং প্রবীর জমাদাররা বলেন, এতদিন ভয়ে থানায় যেতে পারিনি, কিন্তু বজবজ এলাকায় মুখ্যমন্ত্রীর দপ্তরে জানানোর অভিযোগে যখন কাজ হতে দেখছি তখন আমাদেরও সাহস বেড়েছে। আশা করছি প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে আমাদের জমি ফিরিয়ে দেবে। উল্লেখ্য, সম্প্রতি পার্শ্ববর্তী বজবজ এলাকায় মুখ্যমন্ত্রীর দপ্তরের স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই পুলিশি তৎপরতায় বড়সড় মাদক চক্রের পর্দাফাশ হয়েছিল। সেই দৃষ্টান্তকে সামনে রেখে এবার বিষ্ণুপুরের এই 12টি পরিবারও বিশ্বাস করছেন যে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়াবে এবং বেহাত হওয়া পাট্টার জমি আবার তাদের হাতে তুলে দেবে। তবে তাদের বিরুদ্ধে ওঠাই ও বিস্ফোরক অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে জুলপিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব মণ্ডল এবং অভিযুক্ত দুই প্রমোটার দীনেশ লস্কর এবং মোহিত নস্করের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ নিরাপত্তা পরিকল্পনা ও সামরিক মহড়া এবং সমন্বিত অভিযানের মতো বিষয়গুলি মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স এর অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে সৌদি সরকার। পাকিস্তানের সাথে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সইয়ের ঠিক 10 মাসের মাথায় সামরিক সহযোগিতার ক্ষেত্রে আরো বিস্তৃত করল সৌদি আরব। সামরিক নিরাপত্তা বলয় তৈরির উদ্দেশ্যে পাকিস্তান, বাংলাদেশ সহ 13টি দেশকে নিয়ে তারা গড়ল নতুন জোট মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। 14টি জোটের দেশীয় জোটের ঘোষণাপত্রে বলা হয়েছে, বাপ আলমানদের প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের সুরক্ষা নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য। সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশের পাশাপাশি 14 দেশের সামরিক জোটে রয়েছে তুরস্ক, কুয়েত, বাহরিন, কাতার, জর্ডন, মিশর, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও
কোমোরাসের মতো আফ্রিকা এবং এশিয়ার দেশগুলি। রিয়াদে নতুন জোট গঠন উপলক্ষে আয়োজিত বৃহস্পতিবারের বৈঠকে আমন্ত্রিত 51টি দেশের মধ্যে 43টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। সেখানে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। যদিও পশ্চিম এশিয়া, আফ্রিকা উপকূলে ইইউর নৌ নিরাপত্তা মিশন অ্যাসপিডিস এর সাথে নতুন জোটের কি সম্পর্ক হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি। গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ নিরাপত্তা পরিকল্পনা এবং সামরিক মহড়া এবং সমন্বিত অভিযানের মতো বিষয়গুলি ইন্টারন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্সের অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে সৌদি সরকার। সেই সাথে তাদের বার্তা, ভবিষ্যতে প্রয়োজনীয় প্রক্রিয়ায় শর্ত পূরণের মাধ্যমে অন্য দেশও এই সামরিক জোটে যোগ দিতে পারবে। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের 4 মাস পরে গত সেপ্টেম্বর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বিপাক্ষিক পারস্পরিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করেছিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে কোন একটি দেশ তৃতীয় কোন দেশের আগ্রাসনের শিকার হলে তা দুই দেশের উপর অভিন্ন আঘাত হিসেবে দেখা হবে। ওই চুক্তি সম্পর্কে শীতল প্রতিক্রিয়া দেখিয়েছিল নয়াদিল্লি। এক্ষেত্রে নতুন সামরিক জোট গঠনের নেপথ্যে ইয়েমেনের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হুথি বাহিনীর হাত থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল এল মান্দে প্রণালীকে রক্ষা করাই মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। ইরানের মদতপুষ্ট এই বাহিনী ইতিমধ্যেই সেখানে তেলবাহী সৌদি জাহাজে রকেট হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে সংকটের কারণে লোহিত সাগর, এডেন উপসাগর, আরব সাগরে সংযোগ রক্ষাকারী প্রণালীর গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকটাই। প্রসঙ্গত, গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পরে হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল কার্যত তলানিতে ঠেকেছিল। সে সময় থেকে পশ্চিম এশিয়ার সাথে পণ্য যোগাযোগের অন্যতম বিকল্প পথ হয়ে উঠেছিল বাব এল মান্দেব। কিন্তু হুথি বাহিনীর সাম্প্রতিক হামলা এই জলপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই পরিস্থিতিতে হুথি দমনের লক্ষ্যে রিয়াদের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। বীরভূমের মাটি কাঁপানো প্রায় 50 কোটি টাকার নগদ এবং সোনা উদ্ধারের মেগা কেলেঙ্কারির পর জেলা জুড়ে তোলপাড়। মোহাম্মদ বাজারে যকের ধন উদ্ধারের পর থেকে বেপাত্তা এই চক্রের মূল পান্ডা তথা প্রভাবশালী পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডল। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সির সাঁড়াশি অভিযানের মাঝে এবার নিজের চামড়া বাঁচাতে আসরে নেমেছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। নিজের এক সময়ের পরম ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর কুকীর্তির দায় নিতে সম্পূর্ণ অস্বীকার করে রাতারাতি দূরত্ব তৈরি করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন কেষ্ট। মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের ভগ্নিপতি মিনার মণ্ডলের রাজকীয় বাড়িতে হানা দিয়ে 28.5 কোটি টাকা নগদ এবং 15 কেজি খাঁটি সোনা বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃত মিনার ইতিমধ্যেই স্বীকার করেছে যে এই বিপুল সম্পত্তি আসলে পাথর মাফিয়া টুলু মণ্ডলের সিন্ডিকেটের কালো টাকা। টুলুর কোটি কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস হতেই চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল শিবির। রাজনৈতিক মহলে এটা ওপেন সিক্রেট ছিল যে বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপটের দিনগুলোতে তার ঠিক পরেই সাম্রাজ্য চালাতো এই টুলু মণ্ডল। কিন্তু আজ টাকার পাহাড় উদ্ধারের পর সম্পূর্ণ ভুল বদলেছেন অনুব্রত। ড্যামেজ কন্ট্রোলে নেমে সংবাদ মাধ্যমের সামনে অনুব্রত মণ্ডল সাফ দাবি করেছেন, টুলু মণ্ডল আমার পরিচিত হতে পারে কিন্তু ও আমার কোনো ঘনিষ্ঠ লোক নয়। ও ব্যবসা করে, ওর ব্যবসার ব্যাপারে সরকার বা পুলিশে উত্তর দিতে পারবে, আমি তো ব্যবসায়ী নই। যদিও অনুব্রতের এই মন্তব্যকে শতাব্দীর সেরা রসিকতা বলে কটাক্ষ করছে রাজনৈতিক মহল। কারণ অতীতে গরু পাচার বা কয়লা পাচারের তদন্তের সময় সিবিআই ও ইডি টুলুর ডেরায় হানা দিয়েছিল এবং অনুব্রতের বেআইনি আর্থিক লেনদেনের মূল চাবিকাঠি এই টুলুর হাতেই ছিল বলে অভিযোগ। অন্যদিকে ঘটনার পর থেকে বেপাত্তা টুলু মণ্ডলের খোঁজে জেলা জুড়ে ব্যাপক তল্লাশি শুরু করেছে পুলিশ এবং তদন্তকারী দল। গতকালই সিউড়িতে টুলু মণ্ডলের বিলাসবহুল প্রাসাদোপম বাড়ি, দেউচার অফিস এবং মোহাম্মদ বাজারের পার্কিং লটে একযোগে হানা দেয় পুলিশ বাহিনী। কিন্তু প্রতিটিতেই তালা ঝুলছে। টুলু সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখতে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যে নতুন বিজেপি সরকার দুর্নীতিবাজ এবং বালি পাথর মাফিয়াদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে ময়দানে নেমেছে। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে বাংলার মানুষের থেকে লুট করা প্রতিটা পয়সা উদ্ধার করা হবে। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল জমানায় যেভাবে বীরভূমের খনিজ এবং পাথর সম্পদ লুটে এই সিন্ডিকেট রাজ চালানো হয়েছিল, নতুন সরকারের 1 মাসের করা পদক্ষেপেই তা আজ বেআব্রু হয়ে পড়ছে। ইডি এবং আয়কর দপ্তর ইতিমধ্যে উদ্ধার হওয়া টাকার উৎস খুঁজতে পুলিশের সাথে যোগাযোগ করেছে। কারিগরি সম্পত্তি একদিনে সম্ভব নয়, নেপথ্যে যোগ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বীরভূমের পাথর সম্রাট টুলুর দুর্নীতির পর্দাফাশ প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনো পর্যন্ত ঠিক কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে টুলুর, শুক্রবার সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করেন তিনি। এই দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশনের হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। টুলু মণ্ডলের পাহাড় প্রমাণ সম্পত্তির বিবরণ দিয়ে শুভেন্দু বলেন, টুলু মণ্ডলের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা 93 কোটি টাকা ফ্রিজ করেছি। এছাড়া নগদ 53 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছি। 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো এবং 63 গ্রাম প্লাটিনাম, 3টি টাকা গোনার মেশিন, একটি কম্পিউটার এবং সিপিইউ, 2টি পেন ড্রাইভ পাওয়া গিয়েছে। 83টি ট্রাক ও ডাম্পার, বিএমডব্লিউ, অডি মিলিয়ে মোট 242টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। শুভেন্দু বলেন, মোট 21টি সম্পত্তির খোঁজ, তার মধ্যে রয়েছে 7টি বাড়ি, একটি ফার্ম হাউস, 2টি পেট্রোল পাম্প, একটি পার্কিং, 2টি ক্র্যাশার, সব মিলিয়ে 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। দুর্নীতির মাথাদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মূল মাথার খোঁজে যা যা করার করব। এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। এতদিন ধরে এত বড় দুর্নীতি সবাই যুক্ত রয়েছে, এটা একদিনের একটা ঘটনা নয়।
আমার রাজ্যে কি ঘটছে তার জন্য আমি দায়ী নই, কিন্তু তারপর কি ব্যবস্থা নিচ্ছেন সেটাই আসল। এত সম্পত্তি তো একদিনে হয় না, এতদিন ধরে কি করছিলেন? উঁচু তলা থেকে নির্দেশ না গেলে এটা হয় না। বেচারি পুলিশ জেলা শাসককে দোষ দিয়ে কি লাভ আছে? তবে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিকে এখনো বেপাত্তা টুলু। মুখ্যমন্ত্রীর অনুমান, গত 4ঠা মের পরে বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন টুলু। রাজ্য পুলিশের প্রশংসা করে শুভেন্দুর বিশ্বাস, টুলুকে খুঁজে বের করবেন তদন্তকারীরা। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অনুদান বন্টনে আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত আর্থিক অনগ্রসরদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দিতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সামাজিক কল্যাণমূলক প্রকল্পের প্রশাসনিক খরচ নিয়ন্ত্রণ ও সঠিক উপভোক্তা বাছাইয়ের লক্ষ্যে অন্নপূর্ণা যোজনায় একটি সর্বাত্মক যাচাইকরণ প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে এই ফ্ল্যাগশিপ প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা এতদিন প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পেয়ে আসছিলেন। সেখানে এবার থেকে কড়া প্রশাসনিক ফিল্টারের মধ্য দিয়েই অনুদান দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। এক আবেদন আন্ডার এনকোয়ারিতে কি ঘটছে বাস্তবে? প্রকল্পের প্রথম দফায় বিপুল সংখ্যক আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হলেও প্রশাসনিক অডিটে বেশ কিছু গরমিল ধরা পড়েছে। এর প্রেক্ষিতে এক বিশাল সংখ্যক আবেদনকে আন্ডার এনকোয়ারি বা তদন্তাধীন তালিকায় রাখা হয়েছে। প্রশাসন মূলত 2 স্তরে এই নিরীক্ষণ চালাচ্ছে। এক, নতুন অমীমাংসিত আবেদন। যে সমস্ত আবেদন ঝুলে রয়েছে সেগুলি নতুন করে নথি ও তথ্যের ভিত্তিতে যাচাই করা হচ্ছে। 2, বিদ্যমান উপভোক্তা ইতিমধ্যে যারা মাসিক টাকা পেয়ে আসছেন তাদের যোগ্যতা বজায় রয়েছে কিনা তা সুনির্দিষ্টভাবে পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। নতুন নির্দেশিকা, অযোগ্যতার প্রধান শর্তাবলী আবেদনকারীর তালিকা থেকে অযোগ্যদের ছেঁটে ফেলতে নবান্নের তরফ থেকে নির্দিষ্ট সামাজিক এবং অর্থনৈতিক নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নীতি অনুযায়ী নিম্নলিখিত শর্ত পূরণ না হলে সরাসরি নাম কাটা যাবে। উপভোক্তার পারিবারিক মোট বার্ষিক আয় হতে হবে 1 লক্ষ টাকার কম। বার্ষিক আয় এই মাত্রা অতিক্রম করলে আবেদন বাতিল হবে। যে সমস্ত আবেদনকারীর পরিবার 3টির বেশি পাকা ঘর আছে বা কংক্রিটের ঘর আছে তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। পরিবারে কেউ সরকারি চাকরিজীবী হলে অথবা নিয়মিত সরকারি পেনশন পেয়ে থাকলে আবেদনকারীকে অযোগ্য ঘোষণা করা হবে। পরিবারের কোনো সদস্য সক্রিয়ভাবে আয়কর প্রদানকারী হলে সেই পরিবার এই অনুদান পাবে না। উপভোক্তাদের করণীয়, প্রশাসনিক সতর্কবার্তা, অনুদান যেন বন্ধ না হয় তার জন্য রাজ্য প্রশাসনের তরফে বর্তমান ও ভাবি উপভোক্তাদের প্রতি দ্রুত নথিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিংক করা এবং ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অ্যাকাউন্টে এই ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে টাকা মেলানো বন্ধ হয়ে যাবে। যার আবেদনপত্র আন্ডার এনকোয়ারি বা আটকে রয়েছে তাকে দ্রুত নিকটবর্তী ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয় বা গ্রাম পঞ্চায়েত বা পুরসভা কার্যালয়ে গিয়ে স্ট্যাটাস যাচাই করা, প্রয়োজনীয় সংশোধিত নথি জমা দিতে বলা হয়েছে। প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে নির্ধারিত সময়ের মধ্যে এই নিয়ম না মানলে এবং নথিপত্র যাচাই না করালে উক্ত উপভোক্তার নাম তালিকা থেকে চিরতরে বাতিল করা হতে পারে। সংক্রান্ত বিতর্কের সময় বুধবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, গত 20 জুলাই পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে কাকরুজদের সাংসদ অভিযানের সময় ছাত্রদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশই করা হয়েছিল। বৃহস্পতিবার একই দাবি করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পাশাপাশি রাহুলের সুরে সুর মিলিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের পদত্যাগও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার মহারাষ্ট্রের সম্ভাজিনগরে দীপকে বলেন, ছাত্রদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, প্রতিবাদীদের রক্ত ঝরেছে, তা শাহের নির্দেশ ছাড়া হতে পারে না। তাৎপর্যপূর্ণভাবে শাহের পাশাপাশি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন কাকরুজ প্রধান। তার কটাক্ষ, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে মোদীর ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নভাষের প্রতিবাদে দেশ জুড়ে হওয়া আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্রদের উদ্দেশ্যে সমাজ মাধ্যমে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে বলতে গিয়ে মোদীকে কটাক্ষ করে এই মন্তব্য করেন দীপকে। এরই মধ্যে বৃহস্পতিবার রাজ্যসভায় প্রশ্নভাষ প্রতিরোধী বিলের বিরোধিতা করেছেন বিরোধী শিবির। রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের অভিযোগ, তাড়াহুড়ো করে আনা এই সংশোধনী বিল পাশ বলে একটি ত্রুটিপূর্ণ আইন জন্ম নেবে। লোকসভায় মঙ্গলবার প্রশ্ন ফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কের সময় মাদ্রাজ আইআইটির অধ্যাপক তথা ন্যাশনাল টেস্টিং এজেন্সি সংস্কারের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্সের সদস্য ভি কামকোটিকে নাম না করে গোমূত্র বিশেষজ্ঞ বলেছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাত্রা। বৃহস্পতিবার 215 জন শিক্ষাবিদ এই খোলা চিঠিতে আইআইটির অধ্যাপক সম্পর্কে প্রিয়াঙ্কার গোমূত্র মন্তব্যের সমালোচনা করেছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার যন্তর মন্তর কাণ্ডে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জানিয়েছে, এবার থেকে শুধুমাত্র ব্যতিক্রমী কোনো পরিস্থিতিতেই ছড়া গুলি ব্যবহার করতে পারে পুলিশ। এই সাথে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যন্তর মন্তরে আন্দোলনের সময় মোতায়েন থাকা র্যাফের কাছে কি কি কার্তুজ ছিল সেই হিসেবে সংরক্ষণ করতে হবে। কাকরোজ নিশানায় মোদী শাহ। দিল্লিতে প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনে পুলিশি হামলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই হয়েছিল বলে অভিযোগ করলেন কাকরোজ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সুরে বৃহস্পতিবার শাহের ইস্তফা দাবি করেন দীপকে। দিল্লির যন্তর মন্তরে ধর্ণা বিক্ষোভের জন্য সিজেপি বিদেশি অর্থ সাহায্য পেয়েছেন, এই অভিযোগকেও তিনি খারিজ করে দেন। তিনি বলেন, যদি সত্যি আমরা বিদেশি অর্থ পেয়ে থাকি আর স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব থেকে অমিত শাহ তা আটকাতে না পারেন তবে সেটাও তারই ব্যর্থতা। তাহলে নিজেকে কি তিনি
তিনি চাণক্য বলবেন, সেক্ষেত্রে তো তার পদত্যাগ করা উচিত। সেই সাথে দীপকে অভিযোগ করেন 20 জুলাই দিল্লি পুলিশ ইচ্ছাকৃতভাবে পাথর নিক্ষেপের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অজুহাত তৈরি করেছিল। তার মন্তব্য, 20 জুলাই দিল্লির যন্তর মন্তরের আন্দোলনস্থলে একটি ট্রাকে করে পাথর এবং একটি ভাঙাচোরা গাড়ি আনা হয়েছিল, যাতে পুলিশ অভিযানের যৌক্তিকতা তুলে ধরা হয়। পাথর নিক্ষেপের পুরো ঘটনায় ছিল দিল্লি পুলিশ পরিকল্পিতভাবে এই বিজেপির লোকজন এসে পাথর ছোড়ে, অথচ দোষ চাপানো হয় ছাত্রদের উপর। ছাত্র বিক্ষোভের জেরে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। তাদের এই আন্দোলনের সাফল্যের পর বুধবার নিজের মহারাষ্ট্রের বাড়িতে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দীপকে। সেখানে নিশানা করেন প্রধানমন্ত্রী মোদীকেও। সিজেপি প্রধানের দাবি, প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব সামলানোর বদলে মোদী সমাজ মাধ্যমে নিজেকে বেশি স্বচ্ছন্দ মনে করেন। দীপকের কথায়, আমার মনে হয় প্রধানমন্ত্রী মোদীর এখন ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া উচিত। ইনফ্লুয়েন্সার হিসেবে তিনি ভালো কাজ করছেন। প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে অন্য কোনো নেতাকে দেশের দায়িত্ব দিয়ে দেওয়া উচিত। দীপকের অভিযোগ, আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার পরেও বিভিন্ন রাজ্যের সরকার আন্দোলনকারী ছাত্রদের খুঁজে বার করে হয়রানি করছে। তার কথায়, সিজেপি আন্দোলন তুলে নেওয়ার পর বিভিন্ন রাজ্যের সরকার আন্দোলনকারীদের চিহ্নিত করে হয়রানি করছে। সরকার অবিলম্বে এই হয়রানি বন্ধ করুক, তা না হলে আগামী নির্বাচনে আন্দোলনকারীরা এর জবাব দেবে। দীপকের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও আন্দোলনকারীদের ক্ষোভ কমেনি। এই সূত্রে তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানকে যেভাবে পদত্যাগ করানো হয়েছে তেমনি প্রয়োজনে সরকারও বদলে দেওয়া হবে। প্রয়োজন হলে আগামী দিনে আন্দোলন আরো বড় পরিসরে হবে। ছাত্র বিক্ষোভের মধ্যেই প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন আনার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী।